রমজান মিয়া আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। ভাই আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আরেকদিনও যুক্ত হয়েছিলাম। ওই দিন আমার পাশে একটা মাইক্রোলেভ চালু ছিল, আমি বুঝতে পারিনি ওইটার জন্য যে সমস্যা হচ্ছিল। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আপনি আপনার একটা গানের মধ্যে আপনার এই যে গৌতম বুদ্ধের ২টা লাইন ব্যবহার করেছিলেন। জগতের সকল প্রাণী সুখী হোক এবং ভালো থাকুক। আপনার কি মনে আছে? হ্যাঁ, হ্যাঁ। এখন জগতের সকল প্রাণী সুখী হোক এরকম একটা চাওয়া, এটা কি আসলে যৌক্তিকভাবে সম্ভব? আমরা যতদূর পারি ততদূর করতেই পারি। কিভাবে ভাই? আমি তো একটা বাঘকে খুশি থাকতে হলে তো হরিণকে মারা যেতেই হবে। সেটা তো আমি তো বাঘ না ভাই। আমি যতদূর পারি, আমার পক্ষে যতদূর সম্ভব ততটুকু তো আমি করতে পারি। না, না, আমরা তো আর খাদ্য শৃঙ্খলটাকে তো আর উপেক্ষা করতে পারি না। এটা তো হ্যাঁ, সেটা বাস্তব। আমাদের সীমাবদ্ধতা, সেটা আমাদের সীমাবদ্ধতা। আমি বলেছি আমরা যতটুকু পারি, আমাদের সামর্থ্য যতটুকু আছে, যেটা আমার সামর্থ্য নাই সেটা আমি কিভাবে করব, সেটা তো উদ্ভট কথাবার্তা বললেন। আপনি যদি এখন বলেন যে ভাই আপনি কি সূর্যটারে খায়া ফেলতে পারবেন, না, সূর্যটারে কেমনে খাবো ভাই, সামর্থ্য নাই। সূর্যরে মানে একটা বল বানায় খায়া ফেলবো, এটা তো আমি পারবো না। আর যদি বলেন তাহলে এটা কেমনে হইলো, তাহলে এইটাই পারলেন না, তাহলে আপনি কি এর নাস্তিক হইলেন? দৌড় মিয়া, আপনি তো সূর্যরই খাইতে পারলেন না। ভাই এই সমস্ত ফালতু কথার কোনো মানে কোনো আমার কাছে এই সমস্ত ফালতু কথার কোনো টাইম নেই ভাই। এগুলা খুবই লো, মানে খুবই ফালতু এবং লোয়ার লেভেলের কথাবার্তা। আমি আমরা যেটা বলেছি যে আমরা জীবন ধারণের জন্য আমাদের অনেক কিছু করতে হয়। আমার পেটের ভিতরে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে। আমার রাস্তা দিয়ে যখন আমি হাঁটি তখন রাস্তার যে পোকামাকড় থাকে, রাস্তায় যেগুলো পড়ে থাকে, অনেক পোকামাকড় পড়ে থাকে। সেগুলো আমি যখন হাঁটি, আমি যখন বুট জুতা পরে হাঁটি, তখন সেই পায়ের চাপে পিষ্ট হয়ে অনেক পোকামাকড় মারা যায়। প্রতিদিনই যদি আমি হাঁটাহাঁটি করি তাহলে সেখানে নিশ্চয়ই নির্ঘাত অসংখ্য লাখ লাখ পোকামাকড় আমি প্রতিদিন মাইরা ফেলি। এটা আমি সচেতন ভাবে মারি না, সচেতন ভাবে করি না, বা আমি কোনো এনজয়মেন্টের জন্য করি না, আমি জাস্ট মজার জন্য করি না। এগুলা এগুলা আমার টিকে থাকার সাথে সম্পর্কিত। আমার যদি টিকে থাকতে হয়, আমার যদি বেঁচে থাকতে হয়, তাহলে আমার অফিসে যাইতে হবে, কাজ করতে হবে। কাজ না করলে আমি খাইতে পারবো না, আমি মারা যাব। আমার নিজেকে টিকায় রাখতে হবে। নিজেকে টিকায় রাখার পরে, নিজের সার্ভাইভ করার পরে আমি এমন কিছু করি না যেটা বিনা কারণে আমি কোনো জীবন নষ্ট করি না, যেটা আমার জাস্ট ফাইজলামি করার জন্য বা কাউরে খুশি করার জন্য, এটা আমি করি না। আমার বাসায় যদি একটা পাখি ঢুকে পড়ে, আমার বাসায় যদি একটা মানে ছোট পোকা ঢুকে পড়ে, আমি সেই পোকাটাকে ধরে বাইরে বের করে দিই। সেই পাখিটাকে, আমার বাসায় অনেকবার পাখি ঢুকে পড়ছে, আমি সেই পাখিগুলাকে পানি টানি খাওয়ায় বাসা থেকে বের করে দিছি। আমি হুদাহুদি তার জীবনটা কেড়ে নিয়ে নেই, কারণ আমি মনে করি যে হুদাহুদি আমি জাস্ট মজা করার জন্য, জাস্ট ফান করার জন্য, এটা যেটাতে আমার কোনো আমার সার্ভাইভের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আমার বেঁচে থাকার জন্য, আমার টিকে থাকার জন্য যেটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, সেটা আমি কেন হুদাই মারতে যাব? সেটা মারার আমার কোনো দরকার নাই। তবে আমাকে যদি একটা বাঘ আক্রমণ করে বা আমার বাচ্চাকে যদি একটা বাঘ এসে আক্রমণ করে, অবশ্যই আমি বাঘটাকে মেরে ফেলার চেষ্টা করব, কারণ আমার সার্ভাইভ করার দরকার আছে, আমার সার্ভাইভ করার অধিকার আছে। আমি নিজেকে টিকায় রাখতে চাই। আমার সন্তানদেরকে, আমার আত্মীয় স্বজনদেরকে, আমার পরিচিত ভালোবাসার মানুষদেরকে আমি রক্ষা করতে চাই। এই সার্ভাইভ করার পরে যদি আমি দেখি যে কোনো একটা প্রাণ আমার নেয়ার কোনো দরকার নেই, সেটা হুদাহুদি, সেটা অনর্থক, সেটা আমি কখনো করব না। সেই প্রাণীটা সুখে থাকবে, ভালো থাকবে। সে যদি আমার কোনো ক্ষতি না করে, আমিও তার কোনো ক্ষতি করব না। কিন্তু আমার যদি সার্ভাইভের প্রশ্ন আসে, তখন তো আমার অন্য কিছুর উপরে নির্ভর করে টিকে থাকতে হবে, অন্য আরেকটা সত্তার উপরে আমার নির্ভর করতে হবে। যেমন আমি যদি চুল কাটতে যাই, একজন যে মানে নাপিত, সে যদি আমার চুলটা কাটে, তার তো কষ্ট করতে হয়, চুলটা কাটা তো একটা কষ্টের কাজ, সেই কষ্টটা তার করতে হবে। এই যে কষ্টটা করতেছে, আমিও তাকে সেই রকমের একটা পারিশ্রমিক দিয়ে দিই, যেন সে এই কষ্টটার মূল্যটা যেন সে পায়। এইভাবে আমি চেষ্টা করি
প্রত্যেক মানুষ যেন, প্রত্যেক প্রাণী যেন তার কষ্টটা না হয়, কষ্টটা যেন আমি কমাইতে পারি। প্রত্যেক প্রাণীর কষ্ট যদি আমি কমাইতে পারি, তাহলে আমি মনে করব যে আমার যে মিশন, যে আমি অনর্থক কাউকে কখনো কষ্ট দিব না, যা অন্য প্রাণীদের সুখ কামনা করব, সেইটা আমি মনে করব যে আমি এটা কিছুটা করতে পারছি। কিন্তু পৃথিবীর মানুষ যেটা করে, যে রাস্তায় একটা কুত্তা দেখলো, দিলাম একটা লাথি, হ্যাঁ, কালা কুত্তা দেখলাম মাইরা ফেললাম, হ্যাঁ, যেটা আপনার নবী হুকুম দিয়ে গেছে যে কালো রঙের কুত্তা দেখলে মাইরা ফেলা, হ্যাঁ, সাপ দেখলে মাইরা ফেলা, টিকটিকি দেখলে মাইরা ফেলা, এইগুলো আপনার নবী হুকুম দিয়ে গেছে। এগুলো হচ্ছে বর্বর বিধান। আপনার নবী হুকুম দিয়ে গেছে, কেউ যদি মাথা কল্লাটা উড়াই দেয়, এগুলো হচ্ছে বর্বর অসভ্য ইতরের বিধান, জঙ্গির বাচ্চা জঙ্গিদের বিধান। এইগুলা আমরা বন্ধ করব, এবং আমরা এমন একটা সমাজ গঠন করব যেখানে বিনা কারণে, বিনা ইসে, যেখানে আপনার কোনো দরকার নাই, সেখানে আপনি আরেকটা জীবন কেড়ে নিবেন। এই রকমের একটা সমাজ আমরা চাই না। আমরা এমন একটা সমাজ গঠন করতে চাই যে সমাজে আমরা মিলেমিশে থাকতে পারি। এইটাই আমাদের লক্ষ্য। হ্যাঁ, রমজান সাহেব বলেন। মনে হচ্ছে ভাই আমি আসলে আমার প্রশ্নটা বোঝাতে পারিনি। আমি আসলে সার্ভাইভালের কথাটা মাথায় রেখেই প্রশ্নটা করেছি। নিজের কোনো মজা করার জন্য বা নিজের একটা ইচ্ছা পূরণের জন্য যে মেরে ফেললাম সেটার কথা কিন্তু আমি বলি নাই। আমি বলছি যে সার্ভাইভালের জন্য তো একটা প্রাণী আর একটা প্রাণীকে খেতে হবে, মানে যারা আসলে মাংসাশী প্রাণী যারা আছে। তো ওই দিক থেকে যদি আমি চিন্তা করি, আর গৌতম বুদ্ধ বলতেছেন যে জগতের সকল প্রাণী ভালো থাকুক, তো এই একই সময়ে তো আসলে সম্ভব হচ্ছে না সেটা, মানে আসলে তার কখনো পেট কখনো ভরণ। ইউরোপ, হ্যাঁ, কখনো ইউরোপ গেছেন? না ভাই বুঝতেই পারতেছেন আমি বাংলাদেশ থাকি। আচ্ছা, ইউরোপের একটা আইন আছে, সেটা হচ্ছে যে যখন আপনি কোনো প্রাণীকে স্লটার করবেন, স্লটারের সময় প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না, এটা জানেন? হ্যাঁ, এটা নিয়ে আপনার আমি কথা শুনেছি যে মানে ওই যে হিন্দুদের যারা ওই যে বলি দিয়ে দেয় একদম, মানে ইয়ে ছাড়া, যেটা হিন্দুদের আপনি কথা বলতেছি বলছেন। না, হিন্দুদের কথা বলতেছি না, ইউরোপিয়ান আইনে এই আইনটা আছে, কোনো প্রাণীকে আপনি কষ্ট দিয়ে হত্যা করতে পারবেন না। কষ্ট হ্যাঁ, বিহীন ভাবে তাকে, তার, সে যেন কষ্টটা না পায়। হ্যাঁ, আমরা এটা একসেপ্ট করি যে আমরা একটা সর্বভোগ প্রাণী, এই কারণে আমাদের অন্য প্রাণীর উপরে নির্ভর করে থাকতে হয়, অন্য প্রাণীর বডির উপরে আমাদের নির্ভর করতে হয়, যেখানে কারণ আমাদের আপাতত আমাদের কিছু করার নাই, আমরা এখনো আর্টিফিশিয়াল মিট তৈরি করে ফেলতে পারি নাই। তৈরি করা হচ্ছে, গবেষণা চলতেছে, একদিন আমরা নিশ্চয়ই তৈরি করে ফেলবো। এটার খুব কাছাকাছি আমরা আছি, আর্টিফিশিয়াল মিট। আর খুব বেশি দিন নাই যে আমরা আর্টিফিশিয়াল মিট তৈরি করতে পারবো। তখন আর আমাদের দরকার পড়বে না অনর্থক প্রাণীদেরকে হত্যা করার। তখন আমরা আর্টিফিশিয়ালি মাংস তৈরি করতে পারবো, এবং সেই মাংস আমরা খেয়ে পুষ্টিকর খাবার আমরা গ্রহণ করতে পারবো। কিন্তু যতদিন পর্যন্ত আমাদের পক্ষে সেটা সম্ভব না হচ্ছে, ততদিন আমাদের সার্ভাইভ করার জন্য, আমাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের মাংস খেতে হয়। এই কারণে আমরা প্রাণীগুলাকে এমন ভাবে হত্যা করতে হবে যেন তাদের সেই কষ্টটা, হত্যার সময় যে কষ্টটা হয়, সেই কষ্টটা অন্তত যেন না হয়, সেইটা আমরা খেয়াল রাখি। এরপরে যদি আপনি বলেন যে তাইলে ভাই ওগুলা মারেন কেন, ভাই এটা মারা ছাড়া তো আপনাকে উত্তর দিলাম, মারা ছাড়া আপাতত আমাদের কাছে কোনো ওয়ে নাই। যখন ওয়ে থাকবে না, তখন আমরা কি করব, সেটাই আমাদের করতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি কি ঠিক অন্য আছে, আর কি প্রসঙ্গে কিছু, যেতে? আর কি কিছু বলবেন? হ্যাঁ বলেন, আর কি কিছু থাকলে বলেন। আচ্ছা, আহ, যদি মানে ধরে নিই আর কি, যদি মানে মানে আপনাদের কাছে তো যারা যারা আসে তারা তো এসে এটাই বলে যে সৃষ্টিকর্তা আছে কি নাই, এটার প্রমাণ কি বা না প্রমাণ কি। তো এদিকে না গিয়ে আমি যদি এক মুহূর্তের জন্য ধরে নিই আর কি যে সৃষ্টিকর্তা বলতে কেউ আছে, যে আমরা জগৎটাকে দেখি। তো এরকম যদি একটা প্রশ্ন রাখা হয় যে আসলে সৃষ্টিকর্তা যদি থাকেও, তাহলে তাকে আসলে কেন এত মানে মানে তার শ্রদ্ধা ভক্তি করার কেন, আমরা তাকে কেন মানবো, মানে এটার মানে বিষয়ে কি আপনার কাছে কোনো দার্শনিক বা যৌক্তিক কোনো ইয়ে আছে যে মানে থাকলেও আমরা তাকে কেন মানবো, মানে মানার প্রয়োজনীয়তাটাই কি, এটা কি এই ধরনের কি কোনো আপনার দার্শনিক চিন্তা আপনার আপনার আছে কি না, যদি একটু বলতেন আর কি। যা, এই সংশয় ডট কমে ঢুকে পড়েন, এখানে লেখা আছে, অনেকগুলো আর্টিকেল আছে এই বিষয়ে।
যেটা ধর্মের যে গালগল্পগুলা, সেই গালগল্পগুলা শুনলে মনে হয় যে ঈশ্বরের ক্যারেক্টারটা হচ্ছে একটা নার্সিসিস্ট এবং সেলফ অবসেসড একটা বাচ্চা শিশু, যে হচ্ছে সবসময় অ্যাটেনশন সিকার। সে সবসময় অ্যাটেনশন চায়। বাচ্চারা যেরকম সারাক্ষণ জ্ঞান 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 করে, এই তুমি মুতনের আগে আমার নাম নিলা না কেন, আমার ধন্যবাদ দিলে না কেন, তুমি হাঁকতে বসছো তুমি আমার নাম নিলা না কেন, তুমি খাইতে বসছো আমার নাম নিলা না, আমার একটু প্রশংসা করলা না। এই যে মানে বাল্যকালের যে বালিকা প্রেমিকা যেগুলো থাকে, সেই বালিকা প্রেমিকা গুলা সারাক্ষণ নিজের প্রশংসা চায়, নিজের রূপের প্রশংসা চায়। ঈশ্বরের কনসেপ্টটা হচ্ছে এরকমের বালিকা প্রেমিকার মতো। কিন্তু এই রকমের ঈশ্বর তো থাকার আসলে কথা না, ফিলোসফিক্যালি যৌক্তিক ভাবে এই ধরনের ঈশ্বরের থাকার কথা না। যেটা হওয়ার কথা যে এই রকমের ঈশ্বর তো আমাদের বাল দিয়ে পোষার কথা না। তোরা তোর মানুষ, তুই আমার থ্যাঙ্কস কইলি না না কইলি তাদের তার কি যায় আসে? এ প্রশংসা, ঈশ্বরের প্রশংসা করলো কি করলো না তাদের তার কি যায় আসে? সে যদি থাইকা থাকে তাহলে তো এইগুলা তার চাহিদা হওয়ার কথা না। আর যদি তার কোনো চাহিদা থাকে তাহলে তো সে ঈশ্বরই না। কারণ ঈশ্বরের তো বাই ডেফিনেশন, ঈশ্বর বলতে যে সত্তা যদি থাকে কিছু, সেটার তো কোনো চাহিদা থাকতে পারবে না। সে কেন এই জিনিসগুলো আমাদের কাছে চাবে? যদি কেউ চায় তাহলে বুঝতে হয় যে এই ঈশ্বরটা মানুষে বানাইছে মানুষের নিজের পারপাস ফুলফিল করার জন্য, সার্ভ করার জন্য নিজেরা এই জিনিসটা বানাইছে এবং সেই ঈশ্বরের নামে কিছু গাল গল্প প্রচার করছে। হ্যাঁ রমজান মিয়া, বলেন আপনি। আচ্ছা ঠিক আছে। আর লাস্ট একটা কোয়েশ্চেন ছিল, একটু সিলি কোয়েশ্চেন। আপনারই একটা কথা নিয়ে আর কি, আপনাদের ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম যে আপনার সম্পর্কে কিছু আলেমরা এবং ইসলামিক বক্তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, ওইটার ফোন রেকর্ডিং একসাথে করে একটা ইউটিউবে ভিডিও আপলোড করা আছে। আমার টাইটেলটা মনে নাই ঠিক, আপনি বোধহয় বুঝতে পারতেছেন আমি কোনটার কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বুঝতে তো পেরেছি, বলেন। ওইখানের মধ্যে একজন দেখলাম, উনি বলতেছে যে আপনাকে বলতেছে যে সে বলছে যে শাহবাগের মোড়ে যদি আল্লাহ নেমে আসে তাহলে সে আল্লাহকেও ফাঁসি দিয়ে দেবে। তো এটা কি ভাই আপনি আসলেই লিখছিলেন বা বলছিলেন এরকম কিছু? না, এরকম আমি কথা কখনো লিখছি বলে আমার মনে পড়ে না। And এই বেটা যে কই পাইলো এই জিনিস, এইটা তো আমি ভাই কইতে পারি না। হ্যাঁ হ্যাঁ, এটা ইনফ্যাক্ট আমি ফাঁসিরই পক্ষে না। হ্যাঁ, আমি শাহবাগ আন্দোলনের ভিতরে সাথে আমি ছিলাম, ভালোভাবে ছিলাম, কিন্তু আমি ফাঁসিরই পক্ষে ছিলাম না। হ্যাঁ, আমি সবসময় বইলে আসতেছি, এই শাহবাগ আন্দোলনে আমি সবসময় বইলে আসছি যে আমরা ফাঁসির জন্য আন্দোলন করব না, আমরা বিচারের জন্য আন্দোলন করব। কিন্তু আমার কথা তখন অনেক শাহবাগের যারা ছিল, অন্য যারা ছিল, যে বিশেষ করে আওয়ামী লীগের লোকজন আমার কথা তখন শুনে নাই, আমাকে তখন ইয়া করে দিচ্ছে আর কি, আমাকে তখন কথা বলতে দেয় নাই। আমি বারবার বলছিলাম যে ফাঁসি ফুসি নিয়ে বেশি মাতামাতি করার দরকার কি, এই আমাদের যেটা করতে হবে যে যুদ্ধাপরাধীদের যেন, প্রত্যেকটা যুদ্ধাপরাধীর যেন আইন অনুসারে বিচারটা হয়, বিচারটা সুসম্পন্ন হয়, সেটার দিকেই আমাদের, এবং ধর্মভিত্তিক রাজনীতি যেন নিষিদ্ধ হয় সেটার দিকে আমাদের ইয়া করতে হবে। কিন্তু তখন আমার কথা কেউ শুনে নাই। উল্টা আমি ফাঁসির বিরুদ্ধে কথা বলছি, এখন আমারে বানায় দিছে আমি নাকি আল্লাহরে ফাঁসি দিতে। আহ, কথাটা মজার, কথাটা শুনে আমার মজা লাগছে, কিন্তু হ্যাঁ, কথাটা যদি আমি কইতাম তাহলে হয়তো, যদি আমি কখনো এটা বলেও থাকি, এটা বলার কথা না, কিন্তু বলেও থাকলে হয়তো ফাইজলামি করে বলছিলাম, বলে থাকতে পারি। কিন্তু এরকম তো আমার বলার কথা না আসলে। আচ্ছা ঠিক আছে। না, আমি ওইভাবে শুনছি যে আপনি এইভাবে আজকেও বলতেছিলেন, তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এটা কিভাবে নেন জানি না, তারপর করি প্রশ্নটা। তো যাই হোক, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ঠিক আছে রমজান মিয়া, আপনাকে তাহলে বিদায় জানাই, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। প্রশ্নটা হলো বিলিভ নিয়ে। বিলিভ নাকি অনেক উপকারী জিনিস, ডাক্তাররা বলে যে বিশ্বাস মানুষের অনেক কিছুই চেঞ্জ করে দিতে পারে। অনেক রোগীদেরকে বিশ্বাসের ট্রিটমেন্ট দেওয়া হয়। তারপরে সাবকনশিয়াস মাইন্ড যদি কোনো কিছু বিশ্বাস করে সেটা নাকি বাস্তবেও ঘটে। এই এই ধরনের একটা পদ্ধতি, এক ধরনের সাইকোলজিক্যাল টার্ম আছে যেটাকে বলা হয় প্লাসিবো ইফেক্ট। যেটা হচ্ছে কেউ যদি মনে প্রাণে সে কোনো একটা কিছু বিশ্বাস করে, আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন এই পানি পড়াতে কাজ হবে কাজ হবে কাজ হবে, তাহলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সেটাতে কাজ হইতে পারে। আবার এটার আবার উল্টা এফেক্টও আছে, সেটাকে বলে নোসিবো এফেক্ট। সেটা আবার যদি আপনি এই জিনিসটা বিশ্বাস করেন তখন আপনার এটার জন্য আবার ক্ষতি হইতে পারে। এই প্রবল বিশ্বাসের কারণে লাভও হইতে পারে, ক্ষতিও হইতে পারে।
ক্ষতিটা লাভ। না 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 আসিফ ভাই, প্লাসিবো ইফেক্টের কারণে ওটা মানে ঘরে ধরেন আপনি বিশ্বাস করে পানি পড়া খাইলেন, যে পানি পড়াটা আপনাকে হেল্প করবে। ওটার মধ্যে কি ম্যাজিক্যালি কোনো এলিমেন্ট চলে আসে যে ওই পানি পড়াটা আপনাকে হেল্প করবে? এরকম কোনো ম্যাজিক্যাল এলিমেন্ট ওটার মধ্যে চলে আসে না। জিনিসটা হয় ওই আপনার যে যে রোগটা হয়েছিল সেই রোগটা অটো কেটে গেলে আপনি জাস্ট ওটার সাথে ওটাকে অ্যাড করেন, এই দুটার সাথে আপনি অ্যাড করেন, মনে করেন যে এই দুইটা হচ্ছে মানে মানে ইন্টারলিঙ্কড। বা প্লাসিবো ইফেক্টটা যেটা হয় সেটা তো হচ্ছে আপনার বডিতে ইফেক্ট না আসলেও আপনার যে মেন্টাল মানে আপনি নিজেকে যে কন্ডিশন করলেন যে এটা তো আপনার ঠিক হয়েছে, ওই ফিলিংসটা আপনার হয়, মানে ওই বিষয়টা আপনার কাজ করে। আপনার একটা ধরেন আপনি বলেন এই ওষুধটা খেয়ে আপনার কাজ করবে, ওষুধটা আপনার কাজ করতেছে না, বাট আপনার সাইকোলজিক্যাল স্টেট আপনাকে কনভিন্স করার চেষ্টা করতেছে যে এটা আপনার শরীরের জন্য কাজ করতেছে। এটা প্লাসিবো এফেক্ট। দ্যাট ডাজন্ট মিন ওই জিনিসটা অ্যাকচুয়ালি আপনার জন্য কাজ করতেছে, তাই না সি ভাই? বডিতেই নাকি ওই ধরনের কেমিক্যাল তৈরি হয়? না ভাই, বডিতে কোনো হয় না, এটা 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 কোনো ফিজিওলজিক্যাল স্টেটে কোনো কিছু হয় না, এটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল স্টেটে হয়। প্লাসিবো ইফেক্টে আপনার ফিজিওলজি চেঞ্জ হয় না, আপনার সাইকোলজিক্যালি আপনি নিজেকে কন্ডিশন করেন যে ওকে আমি কিওর পাচ্ছি। এটা আপনার একটা সাইকোলজিক্যাল ইফেক্ট, এটা আপনার কোনো ফিজিওলজিক্যাল ইফেক্ট না। ফিজিওলজিক্যাল ইফেক্ট হইলে ভাই, যদি যদি এটা ফিজিওলজিক্যাল ইফেক্ট হইতো তাহলে ভাই এটা তো এক্সপেরিমেন্ট মানে ওইটা নিয়ে তো আপনার মানে সাইন্টিফিক রিসার্চই করা হইতো যে বিশ্বাসের মাধ্যমে মানুষের মধ্যে এলিমেন্ট চেঞ্জ হয়ে যেতেছে, মানুষের মধ্যে কিছু কিছু এলিমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ওইরকম তো রিয়ালিটিতে ঘটে না। না, আমি বইয়ে পড়েছি যে সাবকনশিয়াস পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড। একটা নাইম সাহেব, আপনি কি আমাকে একটু বলতে পারবেন যে আপনার মনে করেন একটা কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনিটাকে কেটে বাদ দেওয়া হয়েছে, আপনি যতই বিশ্বাস করেন যে সেখানে একটা নতুন কিডনি গজাক, নতুন একটা কিডনি গজাক, ওইখানে গজায় উঠুক, এই বিশ্বাসের কারণে কি আপনার কিডনি গজাবার একটা সম্ভাবনা আপনি দেখতে পান? না, সেই প্রশ্নটা তো আমারও, বাস্তবে এটা হবে কিনা সেটা তো আমি জানি না। ও আচ্ছা, আপনি এটা কনফিউজড অ্যাকচুয়ালি। ধরেন কারো হাত কেটে পড়ে গেছে, হাত নাই বেচারার, ওটার মধ্যে হুজুরের পানি পড়া নিয়ে আসলেন, তেল পড়া নিয়ে আসলেন, তেল লাগাইলেন, হাত লাগাইলেন, পানি পড়া লাগাইলেন, ওটার মধ্যে অ্যাকচুয়ালি হাত গজানোর সম্ভাবনা আছে। হ্যাঁ, যতই বিশ্বাস করুক যে আমার হাতটা গজাবে, কিন্তু গজাবে না। আমি পড়েছিলাম একটা বইয়ে যে গজাবে না, তো আমি তো সেটাই বললাম রে ভাই, ফিজিওলজিক্যাল চেঞ্জেস হচ্ছে না তো, ফিজিওলজিক্যাল চেঞ্জেস হচ্ছে না। ধরেন 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 আপনার ধরেন মনে করেন আপনার লাগতেছে না, আপনার রুচি আসতেছে না, খাবারে খেতে পারতেছেন না, আপনি একটা হুজুরের কাছে পানি পোড়া খাইলেন, আপনি মনে প্রাণে বিশ্বাস করেন ইসলাম সত্য ধর্ম, মনে প্রাণে বিশ্বাস করেন এই হুজুর যে পানি পোড়াগুলো দেয় সেই পানি পোড়াগুলো অ্যাকচুয়ালি ভালো পানি পোড়া, ওইগুলো খেলে অ্যাকচুয়ালি মানুষের কাজ করে। আপনি অনেক মানুষের কাছে শুনেছেন যে ওগুলো কাজ করে। নাও আপনার যে রুচি আসতেছে না, এটা আপনার মানে আপনার যে মানে ফিজিওলজিক্যাল কন্ডিশনের জন্য আপনার রুচি আসতেছে না, ওইটা ডেভেলপ হচ্ছে জিনিসটা এরকম না। আপনি নিজেরা কনভিন্স করতেছেন ওকে আপনার রুচি আসতেছে, আপনার মনে মনে এটা কনভিন্স করতেছেন। দ্যাট ডাজন্ট মিন আপনার যে ফিজিওলজিক্যাল কোনো বিষয় আছে আপনার শরীরের ভিতরে, যে আপনার বায়োকেমিক্যাল যে রিয়াকশন গুলো ঘটতেছে ওটার মধ্যে কোনো চেঞ্জেস আছে, এটা না। প্রত্যেকটা ঘটনা ঘটতেছে আপনার সাইকোলজিক্যাল, এটাকে বলে প্লাসিবো ইফেক্ট। আপনি নিজে একটু গুগল করে দেখেন প্লাসিবো ইফেক্ট কি জিনিস। আসিফ ভাই তো আপনার ক্লিয়ার করে দিল, এগুলা মূলত হচ্ছে প্লাসিবো ইফেক্টের জন্য। তো যদি এটা হয়, প্লাসিবো ইফেক্ট হয়, মানে যদি এটা প্লাসিবো ইফেক্ট হয়, দ্যাট ডাজন্ট মিন এটার কোনো ফিজিওলজিক্যাল ইফেক্ট আছে, যেটা আমরা বলতে পারি এটা একটা সাইকোলজিক্যাল ইফেক্ট আছে। হ্যাঁ, যেমন ধরেন নাইম ভাই, আপনি যদি মানে প্রবল বিশ্বাস করেন, মনে করেন আপনার টাক মাথা, চুল গজায় না, প্রবল বিশ্বাস করলেও ভাই এখানে চুল আপনার গজাবে না, এটা সম্ভব না গজানো, চুল গজানো। হ্যাঁ, যেহেতু আপনার এটা জেনেটিক প্রবলেমের কারণে আপনার যদি হয়ে থাকে, টাক হয়ে থাকে মাথায়, তাহলে যত বিশ্বাসই করেন না কেন সেখানে চুল গজাবে না। কিন্তু মনে করেন আপনি আপনার বান্ধবী বা ওয়াইফের সাথে একটু খেলাধুলা করতে চান, তখন সেই খেলাধুলা করার সময় আপনার মনে করেন মেশিন চলে না, হ্যাঁ, সেই এখন গেছেন এক ডাক্তারের কাছে, সে আপনাকে কিছু ভুংবাং দিল, আপনার খুব মন মানসিকতা খুব বুস্ট হইলো, আপনি খুব মানে এনার্জি ফিল করলেন। এরকম হইতে পারে যে রাতের বেলা আপনি ভালো খেলাধুলা করতে পারলেন, এটাও হওয়া সম্ভব। এই সমস্ত ক্ষেত্রে আপনার যে সাইকোলজিক্যাল বুস্ট আপনি পাইছেন, ডাক্তার আপনাকে খুব মানে দিছে, সেটার কারণে আপনার হয়তো কিছু খেলাধুলাতে একটু পারফরমেন্স ভালো হইতে পারে, কিন্তু আপনার শারীরিক কোনো পরিবর্তন তো তাতে হবে না। নাইম সাহেব, বুঝতে পেরেছেন?
হ্যাঁ, আমি মানে কিছু বইয়ে পড়েছি ক্যান্সার রোগ, তারপরে প্যারালাইজ রোগ, এগুলো নাকি বিশ্বাসের মাধ্যমে ভালো হয়। ও তাই নাকি? ক্যান্সার রোগ বিশ্বাসের মাধ্যমে বলা হয়? ওয়াও, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, বিশ্বাসের ভাইয়া মাধ্যমে নাকি এইগুলা কথা বলে, আপনি কোন পর্যন্ত পড়াশোনা করছেন নাই ভাইয়া? আমি এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি। আমি একটা বইয়ে পড়েছি অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছেন ভাই? ভাই শুনেন, এইগুলা কথা বলে সমাজের স্ক্যামারদের হাতে নিজেদের সমাজের রোগীগুলাকে ছেড়ে দেন না ভাই। খুবই ডিসগাস্টিং একটা কথা বলছেন, খুবই ডিসগাস্টিং, মারাত্মক ডিসগাস্টিং কথা বলছেন। যে এগুলো কথা এইসব পানি পড়া খায়, এই পড়া খায়, সেই পড়া খায় ক্যান্সার ঠিক হয় ভাই। শুনেন ভাই, একটা ফারাজ ভাই আপনার ক্যান্সারের কিন্তু রোগী, ফারাজ ভাই আমি আপনার বই- কিন্তু এখন ইকোটা ঠিক হয়ে গেছে অনেকখানি। মানে এখনো সমস্যা আছে আসলে। একটু আছে কিন্তু খুবই অল্প, এখন ইকোটা খুবই অল্প হয়ে গেছে। আমি আপনার একটা সেটিং কি ঠিক করব, যেটা দিলে আপনার ব্যাক রিডিউস মাইক্রোফোন ব্যাকগ্রাউন্ড নয়েজটা আমি সিলেক্ট করে দিই। না এখনো একটু আছে। তো তো আমি করতে পারি ভাই। এখন ঠিক আছে ভাই? একটু আছে, এটা যায় নাই ওইটা। আচ্ছা, সমস্যা নেই, তাহলে আমরা ওনার সাথে কথা বলে আজকের মতো মানে ইয়ে করে দিচ্ছি। এনিহাও নাইম ভাই, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ক্যান্সারের রোগীরা, এবং ধরেন ধরেন তার তার কিডনিতে কোনো একটা সমস্যা, তার ফুসফুসে কোনো একটা সমস্যা, তার হার্টে কোনো একটা সমস্যা, আপনি যদি বলেন এদেরকে, মানে এই সমাজে এগুলোর কথা প্রিচ করেন, বলে বেড়ান যে ওকে মানে পানি পড়া খাইলে বিশ্বাসের মাধ্যমে এগুলা ঠিক হয়, ভাই আপনি বাজারে বহু স্ক্যামার্স পাবেন, বহু স্ক্যামার্স পাবেন ভাই। মনে করেন জুস বিক্রি করে, জুস ভাই বিদেশ থেকে জুস বিক্রি করে, একটু একটু ইয়ে মানে বিদেশে যে স্ক্যামার যেগুলো আছে ওগুলো থেকে কম সস্তায় জুস কিনা, ধরেন 100 টাকার জুস কিনা তারা বিক্রি করে মনে করেন 5,000 6,000 টাকায় বিক্রি করে। কিসের নামে? মিরাকল ওষুধ নামে বিক্রি করে। হ্যাঁ, ওইটার মধ্যে ধরেন কোন একটা ইসের মধ্যে ওনাদের যে ইয়ে আছে, ওনাদের যে মনে করেন যে রিসিপশন আছে, রিসিপশনে বসে রাখে কোন একটা দাড়িওয়ালা হুজুরে, ওই হালা বসা সালাম আলাইকুম টালাইকুম করে এগুলা ধরায় দেয়। এই বিশেষজ্ঞ ডাক্তার, যেগুলোর কোনো ডাক্তারি সার্টিফিকেটই নেই, এই হারামজাদারা এসে এগুলো স্ক্যাম বিক্রি করে। তো ভাই মিরাকেল ওষুধ, তারপর হচ্ছে গিয়ে এই যে পানি পড়া সানি পড়া এগুলোর কথা বইলা, এগুলো যে ক্যান্সার ঠিক করে এগুলোর কথা বললেন না ভাই। এই ক্যান্সারের রোগীরা, হ্যাঁ ওটাতে ধরেন একটা মানসিক সান্ত্বনা পাইতে পারে, বাট ওইখানে তার সময় নষ্ট করার থেকে তার বেটার অপশন এইটাই যে ভাই তার যে ট্রেডিশনাল মেডিসিন গুলো আছে, ট্রেডিশনাল মেডিসিনে যাওয়া। ওইখানে যেটা করে শুধুমাত্র তার টাকাগুলো স্ক্যাম হওয়া ছাড়া আর কোনো ধরনের কোনো লাভ হয় না। না, বুঝতে পারছেন নাইম ভাই? না ভাইয়া, প্রথম কথা হচ্ছে আমি এগুলো সমাজে ছড়াই না। আমি একটা বইয়ে পড়েছিলাম এবং জানতে চাইলাম যে আপনাদের বইয়ের নামটা কি ভাই? বইয়ের নামটা কি? কোন বইতে পড়েছেন আপনি এটা? পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড। কার বই এটা? লেখকের নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। অনেক ওই এইসব ইংরেজ নাম। বুলশিট পড়া বন্ধ করেন ভাই, এগুলো বুলশিট পড়া বন্ধ করেন ভাই। ধরেন সাবকনশিয়াস মাইন্ডে আপনার সাবকনশিয়াস মাইন্ডে ধরেন ধরেন আপনি পরীক্ষা দিতে যাবেন, আপনার কোন একটা একেবারে যে মানে কোনো সাইকোলজিক্যাল ইফেক্টের কোনো কাজ করে এরকম না। ধরেন আপনি পরীক্ষা দিতে যাবেন, আপনি যদি রাতের বেলা পড়েন নাই, আপনি যদি ভীত সংশ্লিষ্ট হয়ে যান, আপনার নার্ভাসনেস বেশি কাজ করবে, নার্ভাসনেসটা আপনাকে বেশি গ্রাস্প করবে, আপনার পরীক্ষা যতটুকু খারাপ হওয়ার কথা তার থেকে বেশি খারাপ হয়ে যাবে। ধরেন আপনি বহু পড়ে গেছেন, প্রথম পেপারটা খুললেন, প্রথম 4-5টা কোশ্চেন আপনার কমন পড়ে নাই, আপনি যদি নার্ভাস হয়ে যান আপনার পরীক্ষা খারাপ হবে, এটা তো খুব কমন বিষয়, রাইট নাইম ভাই? কোন বিষয়টা এটা? আপনি যদি মানসিক ভাবে স্ট্রং হন, আপনি কি করবেন? আপনি আচ্ছা ঠিক আছে ওটা গেল যেটা পারি ওটা দিয়ে আসবো, ওইটা দিয়ে শুরু করবো। আপনি যদি মানসিক ভাবে স্ট্রঙ্গার হন, আপনি যেগুলো পারতেছেন সেটা আগে দিতেছেন, আপনার কনফিডেন্সটা আপনার পরীক্ষাতে হেল্প করতেছে। ধরেন আপনি ইন্টারভিউতে গেছেন কোন একটা, আপনি যদি ধরেন দুইটা ব্যক্তি আছে, একটা ব্যক্তি অ্যাকচুয়ালি খুব বেশি জানে, খুব ভালো জানে, বাট সে তার ইয়ে নিয়ে একটু ডাউটফুল, সে তার অভিজ্ঞতা নিয়ে ডাউটফুল, সে তার নিজের ক্রেডিবিলিটি নিয়ে ডাউটফুল। আর একজন আছে ধরো মনে করেন কিচ্ছু না, হুদাই চাওয়াজিতে এক্সপার্ট, সে কনভিন্স করতে পারে, সে যে যারা ইসা আছে, যারা ইন্টারভিউ বোর্ডে আছে তাদেরকে সে যে মানে কনভিন্স করে চলে আসতে হবে, তার ইন্টারভিউটা অ্যাকচুয়ালি ভালো হতে পারে। কনফিডেন্স আপনাকে জীবনে বহু কিছু ইয়ে করবে, সাইকোলজিক্যাল ইফেক্টের এরকম বহু বেনিফিট আছে। দ্যাট ডাজন্ট মিন এই যে মিরাকল ওষুধ, তারপর হচ্ছে কি আপনার এই পানি পড়া ধুনপুরা সুনপুরা এইগুলা ভাই কোনো কাজের জিনিস না রে ভাই। পানি পড়া বলতে কি, আমি তো ডাক্তার দেখাইছি, আমি অসুস্থ ছিলাম, তো ডাক্তার আমাকে কিছু পজিটিভ
অ্যাফার্মেশন বলতে বলছিল রাতে ঘুমানোর আগে। তো সেগুলো কাজ করে, কিছুটা কাজ করে। তো আমার ওই ভাই দিক এই থেকে বাঙালি এশিয়ার মধ্যে ভাই এইসব বুলশিটই চলে ভাই। হ্যাঁ, আমরা তো ভাই কোনো না কোনো সময় ডাক্তারের কাছে গেছি বাংলাদেশে, বা বিসমিল্লাহ পড়তে হইব, এই পড়তে হইব, ভিতরে ঢোকার দোয়া এটা। সাইকিয়াট্রিস্ট, তারপর হচ্ছে কি আপনার ওর মধ্যে কি লেখা থাকে, আহ রোগ সারাবার মালিক শুধুমাত্র আল্লাহ, ডাক্তার কেবল উসিলা মাত্র। সাহু বছরই তাহলে তোরা দিলে টাকা দিব কে? তুই টাকা দিবি টাকা কে? দেওয়া খাবি। আল্লাহরে টাকা দিতাম। বাহ, তা আমি তো ভাই উসিলা তোরতে, তুই ডাক্তার মানে কুফরি পড়াশোনা করেছিস, তোর চেয়ে বড় উসিলা তো হইতে পারে, বাপ বেটার উসিলা তো হইতে পারে হুজুর। আমি হুজুরের পানি করা খাবো, তোর কাছে যেমন কি ধরনের কাদা সুদা। তো এইগুলা ভাই কেন করে মানে, তাদেরও এইটাই। তাদেরও মনে করেন যে মানে গুরু বিশ্বাস গাদাদের সাথে থেকে। ডিল করার তাদের সময়, না দুইটাই থাকতে পারে। গুরু গাদাদের সাথে ডিল করার তাদেরও ইচ্ছা থাকতে না পারে। তারা বলতে পারে আচ্ছা ভাই তোরা আইসস, তোরা এটা বিশ্বাস করে খুব ভালো মতো এটা করতে থাক, তুই সুস্থ হইলেই হইছে। এটা হচ্ছে তাদের বাট এই জায়গায় রিজনিং তারাও ব্যবহার করে না, যারা তাদের পেশেন্ট যেগুলো, এগুলো ঠিক মতো ব্যবহার করে না। আপনি এগুলো করেন, এগুলো লয়া আপনি কোনো ইউএস এর বা কোনো একটা সভ্য কান্ট্রির মধ্যে লাগান। আমি কেবল উছিলা মাত্র পারবো শুধু ডাক্তারে। হ্যাঁ, কেউ একটা কেস করে দিলে ডাক্তারের মনে করেন নিয়ে সমস্যা, আপনার ডাক্তারের সার্টিফিকেশন নিয়ে সমস্যা হয়ে যাবে, তার লাইসেন্স নিয়ে সমস্যা হয়ে যাবে। তো এইগুলা বুলশিট একেবারে এইগুলা বুলশিট মানে ছড়ানো সমাজের জন্য ক্ষতিকর, আর অ্যাকচুয়াল যারা সাফারার তাদের জন্য আরো বেশি ক্ষতিকর। আর ভুল চিকিৎসা হলে তো ডাক্তারকে আবার ঠিকই ব্ল্যাপ নেয়। হ্যাঁ, তখন ডাক্তার আবার বলে তো আমরা তো ভাই উছিলাম মাত্র। ঠিক যদি আছে, ভুল চিকিৎসা- তাহলে নাইম ভাই আর কি কিছু বলবেন আপনি? আর কোনো বিষয় আছে? আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো স্বপ্নের ব্যাখ্যা। আমি অনেক স্বপ্ন দেখেছি, একটা হুজুরকে জিজ্ঞেস করছিলাম, হুজুর যে ব্যাখ্যাটা দিছে পরবর্তীতে দেখছি যে সেটা সত্যি হয়েছে। 2-3টা স্বপ্ন এরকম আছে আমার। তাহলে একটু স্বপ্ন ভালো ভালো স্বপ্ন দেখেন, একটু ভালো ভালো মানে ইলন মাস্কের সব টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসছে, এই স্বপ্নটা দেখেন। চেষ্টা কইরা দেখেন এটা হয় কিনা। না, এই বিষয়ে আপনাদের মতবাদ কি আসলে? আমি মতবাদ হলো আপনি ইলন মাস্কের টাকাগুলা পাইলে আমার একটু পার্সেন্টেজ দিয়েন, কারণ আমি আপনাকে বুদ্ধিটা দিলাম। ওইরকম স্বপ্ন না, স্বপ্নটা ছিল, আমি একটা স্বপ্ন দেখছি, এক হুজুরকে বলছি, হুজুর আমার বলছে যে কিছুদিন পরে তোমাদের একটা বংশ, কি বলে, বংশে কেউ আসবে। তো কিছুদিন পরে আমার ভাতিজা হয়েছে, ভাতিজার খাওয়া শুরু হয়েছে। আপনার বাতিজার যে বাপ মায়ের কি রিসেন্ট বিয়ে ছিল? না, রিসেন্ট না। আর ওই হুজুরটা বাতিজার তো জানো না, recent বাতিজার আমি বাতিজার মায়ের সাথে কি, মায়ের কাছে কি হুজুরের নাম্বার ছিল, ফোন নাম্বার ছিল? না, হুজুর তো অনলাইনে জিজ্ঞেস করেছে, হুজুর জানবে কি করে? ফারাজ ভাই আপনি নাম্বারটা ফারাজ ভাই, আপনি ভাই মাসালা মুসালা জানার জন্য তো ভাই রাখতে পারে। আপনি এটা বাজে হিসাবে দেখছেন কেন? ফারাজ ভাই আমার যাইতে হবে। ফারাজ ভাই আমি তাহলে গেলাম, আপনি শেষ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে আসিফ ভাই। Okay, good night. আচ্ছা ঠিক আছে ভাই, এইগুলো জিনিস ধরেন দুই একটা কথা বলে আমরা মানে আপনি এই জিনিসগুলো যখন ঘটে, কোনো একটা এরকম সুপার ন্যাচারাল ঘটনার যখন মানুষ এক্সপিরিয়েন্স পায়, তখন মানুষ বলার সময় নিজে নিজে ধরেন ফুল অন ডিটেলটা বলতে পারে না, হয়তো ফুল অন ডিটেলটা সে ধরতে পারে না ঠিক মতো। তো অনেক বিষয় থাকে যেটা হচ্ছে আপনি হয়তো বা আপনার রিয়েলাইজেশনের বাইরে। তো আমি আপনার দুই একটা কথা শুনে এরকম জাস্ট অতি প্রাকৃতিক ক্লেমের উপর বিশ্বাস করার মতো রিজনিং পাবো না। বুঝা গেছে ভাই? বুঝলাম না ঠিক, আর একটু বলবেন? বললাম যে ধরেন এশিয়ার মধ্যে তো অনেকে জিন পরি দেখে, তাই না? গ্রামে গ্রামে অশিক্ষিত মানুষ অনেক ধরনের জিন পরি দেখে। জিনপুরি দেখে? জিন পরির ঘটনার সাথে তারা তো হয়, মানে জিন পরির ঘটনা তো তারা জানে, বলে। ওই জিন পরির ঘটনাগুলো তো তাদের ওই জায়গায় বেশি প্রেভালেন্ট। হ্যাঁ বলে, কিন্তু কখনো শুনিনি কাউকে এটা বলে বলতে যে আমি জিনপুরি ভাই, দেখছি। অনেকে দাবি করে যে দেখে, অনেকে দাবি করে ধরেন আকাশের মধ্যে আগুন ঘুরতেছে, বাতাসে আগুন ঘুরতেছে, তারা দেখে। কাউরে নিয়ে ছাদে উঠায় রাখছে, কাউরে নিয়ে হচ্ছে কি আপনার পুকুরের মধ্যে চুবাই রাখছে, কাদার মধ্যে মাথা ঢুকা রাখছে। এরকম বহু বুলশিট দেখে। হ্যাঁ, এরকম বহু দিয়ে দেখে তারা, এরকম বহুত ঘটনার সাথে হয়। কিন্তু তারা যেভাবে ডিসক্রাইব করে অ্যাকচুয়াল ঘটনাটা কি এরকম ঘটে? অনেক ক্ষেত্রে ঘটে না।
তারা জিনিসটা হয়তোবা ঠিক মতো ইন্টারপ্রিটেশন করতে পারে না, মানে ঠিক মতো তারা বুঝতেই পারে না ঘটনাটা কি ঘটছে, বা যে যদি দেখে সেটার সাথে একটু মাল মশলা মিশায়, এই ঘটনা মানে এই অতিপ্রাকৃতিক ঘটনার বলা, এটার সাথে মাল মশলা মিশানো, এটা মানুষের একটা, এটা খাইসলত, এই ধরনের খাইসলত মানুষের মধ্যে থাকে। তো আমি জানি না আপনি ঘটনাটা কিভাবে দেখছেন, ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটছে। শুধু আপনার মুখের কথা শুনে এই যে আমি একটা অতি প্রাকৃতিক দাবি যে হুজুরের ভবিষ্যৎবাণী সখী হয়েছে, হুজুরের নিজেও একটা নবী প্রফেট প্রফেসি, হুজুরের প্রফেসি সত্য হয়েছে, এই ধরনের অতি প্রাকৃতিক দাবিতে আমি মানে মানতে পারতেছি না। যদি হুজুরের কাছে মানে ভবিষ্যৎ দেখার ইয়েই থাকে, ভবিষ্যৎ দেখার মতো পাওয়ারই থাকে, তো ফকির শুধু ভিক্ষা করে কি জন্য? না, শুধু হুজুর না, স্বপ্নের ব্যাখ্যাটা তো এই হিন্দু ধর্মেও দেয়, অনেক জায়গায় যারা যারা ব্যাখ্যাটা দেয় ভাই, যারা যারা ব্যাখ্যাটা দেয়, যারা এরকম ব্যাখ্যা দিতে পারে, মানে আহ মনে করেন বড় এরকম সুপার ন্যাচারাল পাওয়ার যাদের আছে, তারা ভাই অন্যের মানে দান খরচ খায় থাকে কি জন্য? তাদেরই তো দুনিয়ার সবচেয়ে বড় লোক হওয়ার কথা। এটার পেছনে কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে স্বপ্নের ব্যাখ্যার পেছনে? না ভাই, যে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা টাখ্যা ভাই আমার জানা নেই এরকম কোনো কিছু। এগুলো খালি ওই যে হুজুর মুজুরদের থেকে শুরু হতে ভাই। আমার 2-3টা স্বপ্ন ঠিক আছে ভাই, সত্যই। কংগ্রেচুলেশন ভাই। এরপরে অ্যাঞ্জেলিনা জোলির স্বপ্ন দেখেন, বা আপনার যদি কোনো ফেভারিট নায়িকা ভূমিকা থাকে তারা স্বপ্ন দেখেন, ঠিক আছে? নাহলে আমার বলে দেন ভাই কেমন স্বপ্ন দেখতে হবে, আমি দু একটা স্বপ্ন দেখবো নি। ঠিক আছে ভাই, হুম। ওকে, টেক কেয়ার ভাই তাহলে।